আমন্ত্রণ জানাচ্ছি প্রিয় দর্শক মানচিত্রের নিয়মিত আয়োজন কথোপকথনে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের চাপে পড়ে কি কাণ্ড ঘটিয়েছেন। আজকে সকালে আমি যখন এই খবরটি দিচ্ছিলাম, আমার এক দর্শক কমেন্ট করেছিল আমি আন্দাজে খবর দিচ্ছি। আমি বলেছিলাম যে আমি খবরটি ফার্স্ট দিলাম, আজকে পরবর্তী গণমাধ্যমগুলোতে, বাংলাদেশি গণমাধ্যমে আপনারা পাবেন, এবং হয়তোবা ইতিমধ্যে সেই খবরগুলো আপনারা পেয়ে গেছেন। ডোনাল্ড ট্রাম্প নেতানিয়াহুকে অকথ্য ভাষায় গালাগালি করেছে। আমি সেই কিছু খবর আপনাদের দিয়েছিলাম যে ডোনাল্ড ট্রাম্প ক্ষেপে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে কি ভাষায় গালাগাল করেছিল। তো সেই দর্শকের উত্তর আশা করি আপনারা পেয়ে গেছেন। বিএনপি আগুন নিয়ে খেলছে, একজন প্রশ্ন করেছেন। খেলতে দেন, আগুনে খেলতে খেলতে একসময় পুড়ে ছাই হয়ে যাবে হাসিনার মতো। এখন তো গরমকাল, আগুনের তাপটা একটু বেশি লাগবে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন ভারতে পরিকল্পনায় নাকি হাদিকে হত্যা করা হয়েছে। আজকে এরকম তথ্য পেয়েছি মমতা ব্যানার্জির স্টেটমেন্ট, সাবেক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের। এর তো আমরা নিজেরাই বলেছি যে হাদিকে হত্যার পেছনে ভারত দায়ী এবং শেখ হাসিনা দায়ী, আরো অনেকে দায়ী। সেই জন্য বাংলাদেশ এটা কোনো বিচারের দিকে হাঁটছে না। এটা ভারত দায়ী না হয়ে অন্য কেউ দায়ী হলে এতক্ষণ বিচার হয়ে যেত। দর্শক আসেন আমরা মূল খবরে চলে যাচ্ছি। প্রথম খবর হলো, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি পণ্যবাহী জাহাজে ইরান আবারও হামলা করেছে। আমেরিকাকে একেবারেই তোয়াক্কা করছে না ইরান। হরমুজ প্রণালীতে প্রবেশে মার্কিন জাহাজকে প্রথম সতর্ক করা হলো। জাহাজটি ইরানের সতর্ক বার্তা শোনেনি। আবার সতর্ক বার্তা দেয়া হলো, জাহাজটি ইরানের সতর্ক বার্তা শুনল না। তৃতীয়বার আবারও তাকে সতর্ক বার্তা দেওয়ার পর সে যখন কথা শুনছিল না, সরাসরি ইরান সেই জাহাজটিতে হামলা করেছে। আজকে না পান কালকে এই খবরগুলো আবার গণমাধ্যমে পাবেন। বিষয়টাকে আমেরিকা ইরানকে সামরিক চাপে ফেলে শর্ত মানতে রাজি করতে চায়। ইরান এবার আমেরিকাকে নতুন ফাঁদে ফেলে দিয়েছে যে তুমি আমার সাথে যে গেমটি করছো সেই গেমটি আমি তোমার সাথে খেলতে চাই। ইরান সেটাই বলছে। তো হরমুজ প্রণালীতে ইরান বুঝিয়ে দিচ্ছে সেই বাদশাহ, সেই এখানকার রাজা। এখানে আর কোনো রাজা হতে পারে না, বাকিরা স্রেফ প্রজা। তো যখন এই প্রণালীতে মার্কিন যুক্তরাষ্ট্রের পণ্যবাহী জাহাজ ঢুকলো, কন্টেনার যুক্ত জাহাজ, তখনই ইরান 3বার সতর্ক বার্তা দিয়ে জাহাজটিতে হামলা করে বসলো। এবং ইরান বলল যে কোনো জাহাজকে এ অঞ্চলে প্রবেশ করতে হলে আগে আইআরজিসির নৌ শাখাকে জানাতে হবে। তাদের অনুমতি পাওয়ার পর এখান থেকে জাহাজ বেরোতে পারবে। তাদের অনুমতি নিতে কি করতে হবে? আগে জানাতে হবে জাহাজটি কোন দেশের, জাহাজে কি রয়েছে, জাহাজটি নির্ধারিত ফি মানে টোল দিয়েছে কিনা। এই তথ্যগুলো জানানোর পর আইআরজিসি তাদেরকে সবুজ সংকেত দিয়ে হরমুজ প্রণালী নিজেরা নিরাপত্তা দিয়ে পার করে দেবে। তাদের আইআরজিসির যে স্পিড বোটগুলো আছে সেখানে মিসাইল বা রকেট সেট করা ছোট আকারে এই বোটগুলো, সেখানে সামরিক বাহিনী বা রোবোটিক বোট এগুলো থাকে। এগুলো যখন সেই জাহাজটিকে নিরাপত্তা দিয়ে আন্তর্জাতিক জলসীমায় দিয়ে আসবে, যখনই কোনো জাহাজ ইরানের অনুমতি ছাড়া এই অঞ্চলে প্রবেশ করবে, ইরান তাদেরকে প্রতিবারই সিগন্যাল দেয়, প্রথম, দ্বিতীয়, তৃতীয় দফা 3বার সতর্ক বার্তা পাঠাবার পর সে জাহাজে ইরান নর্মালি আক্রমণ করে। তাই আজকে আমেরিকান জাহাজে আক্রমণ করে ইরান আবারও প্রমাণ করলো তারা আমেরিকাকে একেবারে তোয়াক্কা করে না। এর রিয়াকশনে আমেরিকা কি করছে এখন পর্যন্ত খবর আসেনি। পরবর্তী খবরে আমরা হয়তো আপনাদের জানাতে পারবো। দর্শক, সকালে আপনাদেরকে বলেছিলাম যে লেবাননে হামলার জন্য নেতানিয়াহুকে ব্যাপক গালাগাল করেছে ডোনাল্ড ট্রাম্প। এটি আজকে সব গণমাধ্যমে আসছে। যেই গালাগালের ভাষাগুলো এখন আমরা সোশ্যাল মিডিয়া বলতে পারি না, বলা সম্ভব নয়, তবে ট্রাম্প এতটা খেপছে তাকে গর্ধ, পাগল এমন কথা বলেছেন যে তোমাকে আমি রক্ষা করেছি, তুমি থাকতে জেলে, তোমাকে আমি বাঁচিয়ে রেখেছি, আর তুমি আমার কথা শুনছো না। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ, ইরানের সাথে যুদ্ধ থেকে বাঁচতে চাইছেন, আর ইসরায়েল এই যুদ্ধে ডোনাল্ড ট্রাম্পকে বারবারই টেনে আনার চেষ্টা করছেন। ইরান শর্ত দিয়েছিল লেবাননে হামলা বন্ধ না করলে ইরান এই যুদ্ধবিরতিতে থাকবে না বা ইরান শান্তি চুক্তিতে আমেরিকার সাথে বসবে না। তারপরও দফায় দফায় কয়েক দফা
লেবাননে দেশটি হামলা করেছে। লেবাননের কয়েকটি অঞ্চল তারা দখলে নিয়ে তাদের পতাকা উড়িয়েছে। এরপর সেখানে বড় আকারে আক্রমণ করে প্রচুর লেবানিজকে হত্যা করেছে, নারী শিশু সহ। ক্ষেপে যায় ইরান। ইরানের স্পিকারের সাথে লেবাননের স্পিকারের টেলিফোনে কথা হয়। ইরান বলে, আমরা আমাদের সর্বোচ্চ শক্তি দিয়ে লেবাননকে রক্ষায় কাজ করব। বাগের গালিবাব এবং লেবানিজ স্পিকার একসঙ্গে তারা দুই রাষ্ট্রের বিভিন্ন বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। প্রশ্ন উঠে, ইসরায়েল ডোনাল্ড ট্রাম্পের নির্দেশ পাওয়ার পরও কেন বারবার লেবাননে হামলা করছে? কারণ আপনাদেরকে এর আগের ভিডিওগুলোতে আমি বলেছি যে এখানে ইসরায়েলের অনেক বড় স্বার্থ আছে। তারা লেবানন, সিরিয়া, আরো কয়েকটি অঞ্চল থেকে একটি গ্রেটার ইসরায়েল তৈরির স্বপ্ন দেখছে। এই সুযোগটি তারা কাজে লাগাতে চাইছে, কিন্তু সিরিয়াতে তারা বড় কিছু করতে পারছে না, কারণ সেখানে তুরস্কের ঘাঁটি রয়েছে। তুরস্ক সেখানে অবস্থান করছে। তো আজকে ইসরায়েলের প্রধানমন্ত্রীকে আচ্ছা রকম ব্যাপকভাবে বাবা মা তুলে যত ভাষা আছে গালাগাল করেছে ডোনাল্ড ট্রাম্প। তারপর বলছে, তোমার জন্য আমি এত বড় বিপদে পড়েছি, তোমার কারণে এই যুদ্ধের এই অবস্থা, তোমার কারণে আজ আমেরিকা বিপদে পড়েছে, তোমার কারণে মধ্যপ্রাচ্যে আমেরিকা তার মিত্র হারাতে শুরু করেছে, তোমার গর্তনের জন্য। আমেরিকা তার কোনো বন্ধুর ডেকে সাড়া পাচ্ছে না। আজকে ইউরোপ, ন্যাটো, পশ্চিমা দুনিয়া, গালফ, পুরো পৃথিবী তোমাকে অপছন্দ করে, তোমাকে এবং তোমার দেশকে অপছন্দ করে। নেতানিয়াহুকে বলছে ট্রাম্প, স্রেফ তোমার গোয়ার্তমির জন্য, তুমি একটা গর্ধব, তুমি একটা পাগল, এরকম যা যা ভাষা আছে, আরো অনেক, আর বলবো না, এটুকু বলে বিপদে পড়ে যায় কিনা আল্লাহ ভালো জানে। এগুলির পর ডোনাল্ড ট্রাম্পকে তিনি বলছেন যে আর এই ভুল করবেন না। কিন্তু আমি এই লাইভটি করার আগে যে তথ্য পেয়েছি, আবারও লেবাননে হামলা করেছে নেতানিয়াহু। বুঝতে পারছেন নেতানিয়াহু আসলে চাইছেটা কি? আবারও লেবাননে হামলার খবর পাওয়া গেছে। এবার ইরান কি উত্তর দেবে সেটির জন্য আমরা তাকিয়ে আছি। পাশাপাশি ইউক্রেন রাশিয়াতে এবং রাশিয়া ইউক্রেনে কিয়েভে ব্যাপক অ্যাটাক করেছে, প্রচুর পরিমাণ অ্যাটাকের খবর পাওয়া গেছে। তবে মার্কিন গণমাধ্যম সিএনএন এর যে খবরটি আমি দিয়েছিলাম কদিন আগে, যে ইরান যুদ্ধবিরতির মাত্র 2 মাসের মাথায় তার সকল কি বলবো মিসাইল স্টোরেজগুলোকে আবার রিভিল করে ফেলেছে, এটি নিয়ে আমেরিকা মহা টেনশনে পড়ে গেছে। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল মিলে ইরানের প্রায় 50 থেকে 70টি কি বলবো মিসাইল সেন্টার বা মিসাইল স্টোরেজগুলোর অ্যাটাক করেছে। এগুলোর মুখ বন্ধ করে দিয়েছিল। ইরান তার মধ্য থেকে 50টাকে আবার নতুন করে চালু করেছে। অর্থাৎ যুদ্ধবিরতির সময়টির মধ্যে ইরান সেখান থেকে সকল রাবিশ সরিয়ে, পাথর সরিয়ে, কনক্রিট সরিয়ে সেই প্রবেশ পথ আবার উন্মুক্ত করেছে এবং বিকল্প পথ তৈরি করেছে, যেটা আমেরিকা এখনো জানে না। মার্কিন গণমাধ্যমটি বলছে আমেরিকার জানার বাইরে ইরান অনেক কিছু করছে, যেটা আমেরিকা এবং ইসরায়েল জানছে না। আমেরিকা মনে করেছিল মিসাইল স্টোরেজের মুখগুলো বন্ধ করে দিলে ইরান মিসাইলের চালানটা বন্ধ হয়ে যাবে এবং হামলা করতে পারবে না। কিন্তু ইরান এই পথগুলোকে খুলে যুদ্ধকে আরো সামনে নিয়ে যাওয়ার যে প্রস্তুতি নিচ্ছে, এটা আমেরিকাকে টেনশনে ফেলছে। এবং এই 50 বা 70টি মিসাইল স্টোরেজ বন্ধ করার পর বিকল্প কোন পথে ইরান মিসাইল ব্যবহার করেছে, এটা নিয়েও আমেরিকা এবং ইসরায়েলের সামরিকবিদরা গবেষণা করছে রীতিমতো। তো সবকিছু মিলে এই অবস্থা দাঁড়িয়েছে। ইরান আজকে স্পষ্ট বলেছে যে আমরা যতক্ষণ লেবাননে হামলা করবে, আমরা ইরান কি আমেরিকার সাথে বসবো না। পাকিস্তানের মধ্যস্থতায় ইরান আবার সবুজ সংকেত দিয়েছে, যদি লেবাননে হামলা বন্ধ করে তাহলে তারা বসবে। কারণ ট্রাম্প আবার পাকিস্তানের হাতে পায়ে ধরেছে যে তুমি ইরানকে বোঝাও, আমি তো নেতানিয়াহুর গোষ্ঠী উদ্ধার করে দিয়ে আসছি, এবার ইরানকে বোঝাও যে ইরান আমাদের সাথে যেন এই কাজটা না করে। কারণ আমার সামনে নির্বাচন, আমাকে যে কোনো ভাবে একটা ফেস সেভিং ইরানের কাছ থেকে নিতে হবে। ইরান যদি ফেস সেভিং না দেয় তাহলে আমার গিট্টু লেগে যাবে। পাশাপাশি মধ্যপ্রাচ্যের যে গালফ কান্ট্রিগুলো আছে, সেই গালফ কান্ট্রিগুলো ইরানকে বোঝাবার চেষ্টা করছে তারা যেন একটু সহনশীল হয়। পাশাপাশি আমেরিকাকে বলছে তুমি আর আমাদের ভূমি থেকে কোনো আক্রমণ করে আমাদের বিপদে ফেলো না। কাতার থেকে তুমি 2 দফা আক্রমণ করে কাতারে তুমি পাল্টা আক্রমণের মধ্যে ফেলেছ। এটা কুয়েত, সৌদি আরব সহ আরো কিছু দেশ আমেরিকাকে বোঝাচ্ছে যে তুমি এই কাজ করে আমাদের বিপদে ফেলো না। ইরান যত দ্রুত নিজে ব্যাক করতে পারে, আমরা সেভাবে ব্যাক করতে পারবো না।
অর্থাৎ মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে ইসরায়েলকে ট্রাম্প কোনোভাবেই তার কথা শোনাতে বাধ্য করছে, মানে কথা শুনতে বাধ্য করতে পারছেন না। ট্রাম্পের এমন কিছু ইসরায়েলের হাতে রয়েছে যে তিনি গালিগালাজ করছেন। দেখেন, এখানে একটা মজার বিষয় আছে। ট্রাম্প টেলিফোন করছেন নেতানিয়াহুকে, সবগুলো গণমাধ্যম বলছে দুজনের মধ্যে ভালো কথা হয়েছে, কিন্তু একজন সাংবাদিক, যিনি ইহুদি সাংবাদিক, তিনি কিন্তু এই ট্রাম্পের এই খবরটি লিক করেছেন। কিছু কিছু মাধ্যম বলছে যে আমেরিকা ট্রাম্প ইচ্ছা করেই এই খবরটি নিজেই তার প্রিয় সাংবাদিককে দিয়ে লিক করিয়েছে, যাতে পৃথিবী খবরটি নিয়ে আলোচনা তৈরি করে। এবং সেখানে বলা হয় ট্রাম্প নেতানিয়াহুকে গালিগালাজ করেছেন। এটি কিন্তু ট্রাম্প করিয়েছেন বলে অনেকে ধারণা করছে। তো এই মুহূর্তে যেই অবস্থাটা তৈরি হয়েছে, ইরান কোনোভাবেই আমেরিকাকে আর ছাড় দিতে রাজি না। তারা বলছে, যদি তোমরা যুদ্ধবিরতি চাও, শান্তি প্রতিষ্ঠায় বসতে চাও, তবে আগে আমাদের পূর্বের শর্তগুলো মেনে তোমরা যা করার করো। যদি শর্ত না মানো আর আলোচনা হবে না, আমরা ফুল ফ্রেমে তোমাদের সাথে যুদ্ধ করতে চাই, তোমরা এখন যেটা করতে চাও করো, আমাদের আপত্তি নাই। পাশাপাশি পাকিস্তান এখন উত্তপ্ত হচ্ছে গিলগিট বালুচিস্তান আজাদ কাশ্মীরে তাদের দুটো প্রদেশের নির্বাচন। এই নির্বাচনে ইমরানের পিটিএ কে হারাবার জন্য সেনাবাহিনী, ইস্টাবলিশমেন্ট এবং সরকার একজোট হয়ে কাজ করছে, এবং সেখানে পিটিএ প্রার্থীকে কোনোভাবে দাঁড়াতে দিচ্ছে না। পিটিএ এর ভোটারদেরকে কোনোভাবেই, মানে কি বলবো, যে জনসমাবেশ বা জনসমাগম কোনোটি করতে দিচ্ছে না। এবং খাইবার পাখতুনখোয়া বা ইসলামাবাদ বা করাচি থেকে পিটিএর কোনো নেতারা গিলগিট বালুচিস্তান কিংবা তারা আজাদ কাশ্মীরে প্রবেশ করতে পারছে না। আজকে পিটিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, আইনজীবী, তাদের কাউকে ঢুকতে দেয়নি, যেন গিলগিট বালুচিস্তান পাকিস্তানের বাইরে আরেকটি দেশ। অর্থাৎ পাকিস্তান সেনাবাহিনী তার সকল শক্তি ব্যবহার করে ইমরানের দলটাকে এখন আবারও প্রাদেশিক নির্বাচন থেকে পরাজিত করার জন্য সকল ষড়যন্ত্র বাস্তবায়ন করছে। একদিকে ইমরানের সাথে সাবেক সেনাপ্রধান কিয়ানি যোগাযোগ করছেন, আসিম মুনিরের বার্তা দিচ্ছেন। নিঃসন্দেহে ইমরান আসিম মুনিরের বার্তায় না বলে দিয়েছেন। তাই গিলগিট এবং আজাদ কাশ্মীরে নতুন করে পিটিএর উপর আবার ক্র্যাকডাউন শুরু করেছে সেনাবাহিনী এবং সরকার। দর্শক, আমরা আজকের মতো বিদায় নিতে চাই। ইনশাআল্লাহ আগামীকালকে আপনাদেরকে আরো আপডেট খবর পৌঁছে দেওয়ার চেষ্টা করব। প্রচুর গরম পড়ছে, আমি আইপিএস ব্যাকআপে আছি। বাংলাদেশ এখন এক ভয়ঙ্কর দেশ। এই দেশে নতুন সরকার আসে, সরকার চলে যায়, দেশে কোনো উন্নয়ন হয় না, শুধু রাজনৈতিক দলগুলোর উন্নতি হয়। তারা আওয়ামী লীগ 1,90,000 কোটি টাকা নিয়ে চলে গেছে, এরপরে আরেকটি নতুন দল আসছে, তারাও হয়তো বা এরকম নিয়ে চলে যাবে, আবার নতুন কেউ আসবে, তারাও নিয়ে যাবে, এভাবেই দেশ চলবে। বিদ্যুৎ ব্যবস্থা বাংলাদেশে ভয়াবহ বিপর্যয় আমরা দেখতে পাচ্ছি। বিদ্যুৎ থাকছে না বললেই চলে, সারাদিন ঠিক মতো সংবাদও দিতে পারি না আপনাদের বিদ্যুৎ ব্যবস্থার কারণে। তো এই অবস্থায় কি করার আছে? আমরা এমন একটা দেশে জন্মেছি, আর আমরা জনগণরা এমন ভাবে আমাদের দলগুলোকে বাছাই করে ভোট দিয়ে নির্বাচিত করি, যারা আমাদের ভাগ্য নিয়ে খেলা করে। আমরা নিজেরা যতদিন সতর্ক না হব, আমরা যতদিন নিজেরা নিজেদের ভালো না চাইবো, আল্লাহ আমাদের ভালো করবে। হঠাৎ কেন দৈনিক মানব জমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী শেখ হাসিনার পদত্যাগ পত্র নিয়ে ভ্যানিটি ব্যাগ খুলতে গেলেন বলেন তো? অনেকেই নানা রকম ব্যাখ্যা দিচ্ছে তার, কিন্তু প্রশ্ন হলো, মতিউর রহমান চৌধুরী নিশ্চিতভাবেই জানেন যে এই প্যান্ডোরার বাক্স খুললে ইউনূস সরকার তো বটেই, মতিউর রহমান চৌধুরীদের আদর্শ তারেক রহমানের সরকারও অবৈধ হয়ে যায়। তাহলে কেন মতিউর রহমান চৌধুরী এই ভ্যানিটি ব্যাগ নিয়ে টানাটানি শুরু করলেন বলেন তো? চলুন বোঝার চেষ্টা করি খানিকটা। বাংলাদেশের রাজনীতিতে ভ্যানিটি ব্যাগ এক অদ্ভুত বস্তু। 2004 সালে সংসদে দাঁড়িয়ে বলা হয়েছিল শেখ হাসিনা নাকি নিজের ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে গিয়েছিলেন এবং নিজেদের উপর হামলা ঘটিয়েছিলেন। 2 দশক পরে আবার বলা হচ্ছে শেখ হাসিনা নাকি নিজের ভ্যানিটি ব্যাগে 3 পৃষ্ঠার পদত্যাগপত্র নিয়ে গেছেন। অর্থাৎ যখনই শেখ হাসিনাকে ঘিরে একটি রাজনৈতিক কল্পকাহিনী দাঁড় করাতে হয়, তখনই কারো না কারো মাথায় সেই ভ্যানিটি ব্যাগের গল্প আসে। রাষ্ট্রের দলিল নেই, রাষ্ট্রপতির হাতে কাগজ নেই, মন্ত্রী পরিষদে নথি নেই, কিন্তু মতিউর রহমান চৌধুরীর কাছে আছে ভেতরের খবর। এজন্য সাংবাদিকতা নয়, রাজনৈতিক জাদুবিদ্যা। 71
৩৬ মে ২০২৬ ইউটিউব ভিত্তিক সংবাদ প্ল্যাটফর্ম দ্য পোস্টে বসে মানব জমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী একটি গল্প ফাঁদলেন, যে গল্পের কেন্দ্রে আছে একটি ভ্যানিটি ব্যাগ, ৩ পৃষ্ঠার হাতে লেখা একটি পদত্যাগপত্র এবং একজন ব্রিগেডিয়ার। তার দাবি, শেখ হাসিনা ৫ই আগস্ট গণভবন ছাড়ার আগে ৩ পৃষ্ঠার একটি পদত্যাগপত্র লিখেছিলেন এবং সেটি তিনি ভ্যানিটি ব্যাগে ভরে ভারতে নিয়ে গেছেন। এটা ভেতরের খবর বলে দাবি করলেন এই মতিউর রহমান চৌধুরী। কিন্তু তার তথ্যের উৎস কি? কোনো দলিল, কোনো সাক্ষী, কিছুই নেই, শুধু একটি গল্প বলা হলো সাংবাদিকতার মোড়কে। এখন একটু থামুন এবং ভাবুন, মতিউর রহমান চৌধুরী এই তথ্যটি কোথা থেকে পেলেন? তিনি আগে বলেছেন যে ৩রা আগস্ট তাকে দেশ ছাড়তে বাধ্য করা হয়েছিল, তিনি দেশ ছেড়েছিলেন, তার মানে তিনি দেশে ছিলেন না। ৫ই আগস্টের সেই উত্তাল মুহূর্তে তিনি তো গণভবনে ছিলেন না, নাকি ছিলেন গোপনে? শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগের ভেতর কি আছে সেটি কি তাকে কেউ দেখিয়ে দিয়েছিলেন? যদি কেউ তাকে দেখিয়ে দিয়ে না থাকেন বা দেখিয়ে দিয়ে থাকেন, তিনি কে? এই প্রশ্নগুলোর কোনো উত্তর মতিউর রহমান চৌধুরী দেননি বা সাংবাদিকতাকে জিজ্ঞেস করেননি। এবং সাংবাদিকতার মৌলিক নীতি হলো উৎসবিহীন তথ্য হলো মতামত, সংবাদ নয়। তাহলে মতিউর রহমান চৌধুরী কি এই মুহূর্তে একজন সাংবাদিক, নাকি একজন প্রোপাগান্ডিস্ট, নাকি একজন গুজববাজ? প্রশ্নটা রাখলাম। এরপর চলুন একটু ইতিহাস দেখে আসি। এই একই মতিউর রহমান চৌধুরী ২০২৪ সালের ১৯ অক্টোবর বা ১৮ অক্টোবর রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর সাক্ষাৎকার নিয়েছিলেন। সেই সাক্ষাৎকারে রাষ্ট্রপতি স্পষ্ট করে বলেছিলেন, আমি শুনেছি প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, কিন্তু আমার কাছে এ সংক্রান্ত কোনো দালিলিক প্রমাণ বা নথিপত্র নেই। বহু চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। এই চাঞ্চল্যকর বক্তব্যটি মানব জমিনেই প্রকাশিত হয়েছিল। তার মানে 18 মাস আগে মতিউর রহমান চৌধুরী নিজেই জানতেন এবং প্রকাশ করেছিলেন যে পদত্যাগ পত্রের কোনো দালিলিক অস্তিত্ব রাষ্ট্রপতির কাছেও নেই। আর আজ 18 মাস না, প্রায় 2 বছর পরে হঠাৎ করে তিনি জানালেন পদত্যাগপত্র আছে ভ্যানিটি ব্যাগে, শেখ হাসিনার ভ্যানিটি ব্যাগে। এই 2 বছরে এমন কি ঘটলো বলুন তো? কোন অলৌকিক উৎস থেকে তিনি এই ভেতরের ভ্যানিটি ব্যাগের ভেতরের খবর পেলেন? শেখ হাসিনা তাকে ফোন করেছিলেন? এখন ব্লিটজ সম্পাদক সালাউদ্দিন শোয়েব চৌধুরী একটি চমকপ্রদ তথ্য দিচ্ছেন। তার দাবি, অবৈধ ইউনূস সরকারের পক্ষে ইউনূস ফ্রান্সে বসে ভারতে আশ্রয়রত শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে ওয়াগনার গ্রুপ সহ একাধিক ভাড়াটে গোষ্ঠীর সাথে গোপনে বৈঠক করছেন। এই তথ্য প্রকাশ হওয়ার পরপরই সামনে এলো ভ্যানিটি ব্যাগের সেই গল্প। কাকতাল মনে হচ্ছে না? নাকি একটা কেমন যেন একটা বেশ কনস্পিরেসি থিওরির গল্প আপনার কাছে মনে হচ্ছে? মনোযোগ সরানোর এই পুরনো কৌশলকে রাজনীতিবিদরা বলেন ডাইভার্সন ট্যাকটিক্স। যখন সত্যিকারের বিপজ্জনক কোনো তথ্য ফাঁস হয়, তখন আরেকটি সেন্সেশনাল গল্প সামনে এনে জনমনকে বিভ্রান্ত করা হয়। মতিউর রহমান চৌধুরীর ভ্যানিটি ব্যাগ তত্ত্ব ঠিক সেই কাজটি করছে কিনা চলুন আরো দেখার চেষ্টা করি। কিন্তু এই গল্পে লজিক্যাল ফাঁকটা আসলে কোথায় সেটা একটু বিশ্লেষণ করা যাক। 5ই আগস্ট 2024 সাল লক্ষ লক্ষ মানুষ নামানো হয়েছে, গণভবনের দিকে তাদেরকে আসতে বলা হয়েছে। শেখ হাসিনা এবং শেখ রেহানাকে হত্যা করে তাদের লাশকে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। সেনাবাহিনীর ওয়াকি টকিতে বারবার চলে যাওয়ার তাগাদা দেওয়া হচ্ছে। সেই মহা সংকটের মুহূর্তে একজন মানুষ কি 3 পৃষ্ঠা হাতে লিখতে পারেন বসে বসে? শুধু একটি প্যারাগ্রাফ নয়, পুরো 3টা পৃষ্ঠা, যেখানে সরকারের উন্নয়ন কর্মের তালিকা, পদত্যাগের কারণ সব বিস্তারিত নাকি লেখা আছে। এটা কি সম্ভব বলে মনে হয়? প্রধানমন্ত্রী পুত্র এবং তার উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় রয়টার্সকে বলেছিলেন তার মা ব্যাগ গোছানোর সময়টুকু পর্যন্ত পাননি। এই 2 বক্তব্য সরাসরি পরস্পরের বিপরীতে দাঁড়িয়ে আছে। মতিউর রহমান চৌধুরী এই সাংঘর্ষিকতার কোনো ব্যাখ্যা দেননি, আশাও করছি না আমরা কেউ। চলুন সাংবিধানিক প্রশ্নটা তোলা যাক। বাংলাদেশের সংবিধানের 57 ধারা অনুযায়ী প্রধানমন্ত্রীর পদ শূন্য হলে বা হতে হলে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দিতে হবে। রাষ্ট্রপতি নিজেই স্বীকার করেছেন তার কাছে কোনো পদত্যাগপত্র নেই, এই মতিউর রহমান চৌধুরীর কাছেই। এখন মতিউর রহমান চৌধুরী বলছেন পদত্যাগপত্র ভারতে গেছে ভ্যানিটি ব্যাগে করে। তাহলে যে পদত্যাগপত্রের উপর ভিত্তি করে সংসদ ভাঙা হলো, ইউনূস সরকারের তথাকথিত গণ অভ্যুত্থানের পর অবৈধ ইউনূস সরকার গঠন করা হলো, সেটা কোন সাংবিধানিক ভিত্তিতে দাঁড়িয়ে আছে বলুন?
এই প্রশ্নের উত্তর দেওয়া মতিউর রহমান চৌধুরীর পক্ষে সম্ভব নয়, তিনি দিবেনও না। কারণ সৎভাবে যদি এই প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে তারেক রহমানের সরকারটিও অবৈধ হয়ে যায়, হয় না? এবার ইতিহাসের আয়নায় একটু দেখি চলুন। 2004 সালের 21শে আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আওয়ামী লীগের হাজার হাজার নেতাকর্মী হতাহত হলেন। শেখ হাসিনা অলৌকিকভাবে বেঁচে গেলেন। তখন তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সরকারের পক্ষ থেকে দাবি করা হয়েছিল সংসদে দাঁড়িয়ে যে শেখ হাসিনা নিজেই নাকি ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড বহন করে নিয়ে গিয়েছিলেন। এই চরম অসভ্য এবং ভিত্তিহীন দাবিটি পরবর্তী তদন্তে সম্পূর্ণ মিথ্যা প্রমাণিত হয়েছিল এবং সেখানে সাজাপ্রাপ্ত হয়েছিলেন তারেক রহমান। সেই সাজা থেকে মওকুফ করে তিনি এখন ক্ষমতায়। সেই একই গ্রেনেড হামলায় জামায়াত শিবিরের সম্পৃক্ততার প্রমাণ মিলেছিল, তারেক রহমানের যে নির্দেশদাতা হিসেবে তার ভূমিকার প্রমাণ মিলেছিল। যে যুদ্ধাপরাধী দলটি আজও বাংলাদেশের রাজনীতিতে বিষ দাঁত হয়ে বেঁধে আছে, আর আজ 2 দশক পর সেই একই ভ্যানিটি ব্যাগে ঢোকানো হলো শেখ হাসিনার পদত্যাগপত্র। বাংলাদেশের রাজনৈতিক প্রোপাগান্ডার জগতে এই ব্যাগটি যেন এক জাদুর পাত্র, যা দিয়ে একবার গ্রেনেড বহন করা হয়, আরেকবার পদত্যাগপত্র। মতিউর রহমান চৌধুরীর বিরুদ্ধে প্রোপাগান্ডার অভিযোগ নতুন নয়। 41 বছরের সাংবাদিকতার ক্যারিয়ারে তার পত্রিকার বিরুদ্ধে একতরফা সংবাদ পরিবেশনের অভিযোগ বারবার উঠেছে, কিন্তু এবার তিনি সীমা ছাড়িয়ে গেছেন। আন্তর্জাতিক সাংবাদিকতার নীতিমালা বলে তথ্য যাচাই করো, উৎস প্রকাশ করো, নিরপেক্ষতা রক্ষা করো। মতিউর রহমান চৌধুরী এই 3টি নীতির একটিও মানেননি। তিনি শুধু বললেন ভেতরের খবর। এই ধরনের উৎসহীন সংবেদনশীল দাবিকে সাংবাদিকতা বলা যায় না, এটাকে বলা হয় রাজনৈতিক প্রোপাগান্ডা। ইতিহাস বলছে এই ধরনের প্রোপাগান্ডার চর্চা পৃথিবী জুড়ে বিভিন্ন দেশে বা সামরিক বা বিভিন্ন স্বৈরাচারী শাসন আমলে সাংবাদিকরা করে থাকেন। 1950-এর দশকে জোসেফ ম্যাকার্থি আমেরিকায় যে ডাইনি শিকারের রাজনীতি করেছিলেন, সাংবাদিকরা তাতে জ্বালানি সরবরাহ করেছিলেন। 70-এর দশকে চিলির পিনোশের আমলে সাংবাদিকরা সামরিক জান্তার মুখপাত্র হয়ে গিয়েছিলেন। 2003 সালে ইরাক যুদ্ধে পশ্চিমা মিডিয়া মিথ্যা তথ্যকে সাংবাদিকতার মোড়কে পরিবেশন করত। মতিউর রহমান চৌধুরী সেই একই ঐতিহাসিকভাবে লজ্জাজনক কাতারে নিজেকে স্থাপন করছেন কিনা সে প্রশ্ন এখন রাখাটা উচিত, কারণ তার কাছ থেকে তো আমরা সাংবাদিকতা শিখবো, তাই না? তবে সবচেয়ে বড় একটা প্রশ্ন, তাহলে খুব রাজনৈতিক সেই প্রশ্নটি। মতিউর রহমান চৌধুরী যে সম্পাদকীয় লিখলেন, এই বক্তব্যের 2 দিন পরেই তিনি একটি সম্পাদকীয় লেখেন যেখানে ইউনুসকে বাংলাদেশের সার্বভৌমত্বের স্থপতি বলা হলো। এই পরিচয়পত্র দেওয়ার পেছনে তার কি উদ্দেশ্য আছে বলেন তো? পদত্যাগপত্র ভ্যানিটি ব্যাগে থাকলে আর সেই পদত্যাগপত্র কখনো রাষ্ট্রপতির হাতে না পৌঁছালে তাহলে অবৈধ ইউনুস সরকার গঠনের সাংবিধানিক ভিত্তি থাকে না, আর সেই